বাবার মৃত্যুর পর শোকের বদলে বাড়ি ভাগ শুরু হয়ে গেল। বাবা মারা গেছেন, এই 5টা শব্দ 100 বছরের পুরনো লাল ইটের দোতলা বাড়িটাকে কেমন যেন স্তব্ধ করে দিল। আশ্চর্যের বিষয়, কেউ কান্না করল না। বড় ছেলে রঞ্জিত ফোনে ব্যস্ত, ছোট ছেলে অনিরুদ্ধ হোটেল বুক করছে, আর মেয়ে মিতা বিদেশ থেকে ভিডিও কলে বলল, কাল বিকেলে পৌঁছবো, দাহ করো না। বাড়িটা বিশাল, উঠোনে আম গাছ, বারান্দায় পুরনো রেডিও, দেওয়ালে ধুলো পড়া পারিবারিক ছবি। বাবা অর্থাৎ নবকুমার মুখার্জি ছিলেন এই 51বর্তী পরিবারের শেষ কেন্দ্রবিন্দু। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন সব অদৃশ্য সুতো খুলে গেল। রাত 8টা, মৃতদেহ শোয়ার ঘরে রাখা, সবাই বাইরে বসে। হঠাৎ অনিরুদ্ধ বলে উঠল, দাদা, আমি কালই নোটারির সঙ্গে কথা বলবো, এই বাড়িটার ভাগ হয়ে যাক, সব মিটে যাক একেবারে। রঞ্জিত চুপ, তার মুখে হালকা চাপা হাসি। তুই তো জানিস বাবা উইল করে গেছেন, ভাগ তো আগেই ঠিক। সবাই তাকালো। বাড়ির মেঝেতে একটা পুরনো লোহার বাক্স পড়েছিল। রঞ্জিত বলল, ওই বাক্সেই আছে বাবার লেখায়। সে রাতে কেউ ঘুমোতে পারল না। সবাই অপেক্ষা করল সকাল হবার, যেন একটা অদৃশ্য নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে, উত্তরাধিকার নামের নাটক। সকালবেলা বাক্সটা খোলা হলো। ভেতরে পুরনো নথি, কয়েকটা পুরনো ছবি আর একটা কাগজ। উপরের দিকে বড় হরফে লেখা, আমার শেষ ইচ্ছা। সবাই নিঃশব্দ। রঞ্জিত পড়তে শুরু করলো, আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি, এই বাড়ি, জমি, দোকান, আমার ছেলে মেয়েদের নয়, যাবে আমার নাতনি অদিতির নামে। মুহূর্তে ঘরে গুঞ্জন। অদিতি অনিরুদ্ধের মেয়ে, তখন কলেজের ছাত্রী। সবাই তাকিয়ে রইল তার দিকে। সে হতভম্ব, কিছুই জানতো না। রাতে রান্নাঘরে মিতা বলল, বাবা এমনটা কেন করলেন? আমরা তো সবাই ছিলাম। অনিরুদ্ধ রেগে গিয়ে বলল, তুই বুঝবি না, বাবা শেষের দিকে পুরো উদ্ভূত হয়ে গেছিলেন। মনে কর, ওকে দিয়ে বাটি ধুইয়েছিলেন, বলেছিলেন তুই ঘরের মায়া ধরে রাখবি। এসব কথায় তো কিছু বোঝা যায় না। অদিতি চুপচাপ উঠোনে দাঁড়িয়ে শুনছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। দাদু যেমন মানুষ ছিলেন, তিনি কখনো এভাবে গোপনে উইল করবেন না। পরের দিন সকালে সে বাক্সটার সব কাগজ উল্টে পাল্টে দেখছিল। তখনই পড়ে গেল একটা ছোট্ট খাম। খামের উপর লেখা, অতিথির জন্য। তার হাত কাঁপতে লাগলো। ভেতরে এক পাতার চিঠি। অদিতি, তুই হয়তো ভাববি আমি তোমার দাদু, তোমায় কিছু সম্পত্তি দিতে চেয়েছি, কিন্তু না, এই বাড়িটা তোর নামেই থাকবে, কারণ এই বাড়িটাই একদিন তুই রক্ষা করবি। তোর বাবা মা পিসে মশাই সবাই একদিন দূরে চলে যাবে, কিন্তু তুই একদিন জানবি এই বাড়ির নিচে কিছু আছে যা শুধু তোকে রক্ষা করবে, দাদু। অদিতি অবাক। বাড়ির নিচে কিছু আছে মানে? সত্যিই কি কিছু লুকানো? সেই রাতে ঘুম এলো না। আলোর রেখায় উঠোনে দেখা গেল একটা অদ্ভুত ছায়া, যেন মাটির নিচে কিছু দুলছে। অদিতি টর্চ হাতে নামলো নিচতলার গুদাম ঘরে। দাদুর পুরনো বাক্স, সিন্দুক, পুরনো আলমারি। হঠাৎ টর্চের আলো পড়ল এক জায়গায়। মেঝেতে একটা চৌকো ইট, আলাদা রঙের। সে চাপ দিল, ইটটা নড়ল। ভিতরে ছোট্ট একটা টিনের বাক্স। বাক্স খুলতেই দেখা গেল পুরনো নোটবই, শুকনো ফুল আর একটা ছবি, দাদুর সঙ্গে এক অচেনা মহিলার। ছবির পেছনে লেখা, যে প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। অদিতি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দাদু জীবনে যাকে বিয়ে করতে পারেনি,
হয়তো সেই ভালোবাসার স্মৃতি লুকিয়ে রেখেছিলেন বাড়ির নিচে। তবে এত গোপন কেন? পরদিন সকালে অদিতি সব বলল রঞ্জিত কাকাকে। রঞ্জিত অবাক হয়ে বলল, আমিও ওনার জীবনে এই ছবিটার কথা শুনেছিলাম। মা থাকাকালীন কাউকে জানতে দেননি। ওনার প্রথম ভালোবাসা ছিলেন মুসলিম মেয়ে রুকায়া। বাড়ির সবাই তখন বাধা দেয়। শেষে রুকায়া আত্মহত্যা করে। অদিতির চোখে জল এসে গেল। তাহলে দাদু এই বাড়িটাকে রুকায়ার স্মৃতিতে রেখেছিলেন? রঞ্জিত মাথা নাড়ল। হয়তো তাই। উনি বলতেন এই বাড়ির দেওয়াল যেন কাউকে ছেড়ে না দেয়। শেষ রাতে বাড়ির উঠোনে সবাই একসাথে বসেছিল। ঝড়ের মতো বাতাস বইছে। অদিতি বলল, এ বাড়ি কেউ বিক্রি করবে না। এ বাড়ি কেবল আমাদের নয়, যাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকেও টিকে থাকে তাদেরও। সবাই চুপ। বাইরে মেঘ গর্জে উঠল। এক মুহূর্তের জন্য টিনের ছাদের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ল, ঠিক সেই জায়গায় যেখানে দাদু রুকায়ার নাম খোদাই করে রেখেছিলেন, যাও কেউ জানতো না। সমাপ্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট, লাইক আর শেয়ার করুন।